নমস্কার বন্ধুরা। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ের এই কলিযুগের অসুরদের নারকীয় হত্যাকাণ্ড, বন্ধুরা, পৃথিবীর বহু বহু মানুষ চমকে গিয়েছিল, কিন্তু আমি খুব অবাক হইনি। এই যারা করেছে, পৃথিবীর আতঙ্কবাদীদের চেইন বলবো না জাল বলবো জানি না, এদের এতে পৃথিবীর হালচাল সম্বন্ধে যার সামান্য জ্ঞানও আছে সেই জানে। এইভাবে 1400 বছর ধরে ক্রমে আরব দেশ থেকে মধ্য এশিয়া, যেখানে গোটা 5 দেশ যাদের নামের সঙ্গে স্থান জোড়া আছে সেখানে ছড়িয়েছে। তারপর আফগানিস্তান হয়ে আজকের পাকিস্তান, গতকালের সম্পূর্ণ ভারতে প্রবেশ করেছে। এই একই কায়দায় এই ধর্মের নামে খুন, নারীর ওপর কবজা, সংখ্যায় বাড়ানো, এইভাবে সম্পূর্ণ অখণ্ড ভারতে ছড়িয়েছে। আজ যা পেহেলগাঁওয়ে দেখা গেল তা 1400 বছরের থেকে চলতে থাকা এই প্রক্রিয়ার শেষ ধাপ। এরা মিথ্যা কথা বলে না, কখনো এইসব নিয়ে লজ্জিত হয় না, দুঃখিত হয় না। তাদের ধর্মগুরুরা শুধু শুধু না, তাদের পরিবারও এই লুট করা সম্পদ, জমি জায়গা, নারী লুটের ভাগ পেয়ে খুব খুশি হয়ে এসেছে। তাদের দর্শন অনুযায়ী, ফিলোসফি অনুযায়ী এটাই পদ্ধতি, এটাই ঠিক। যারা এসবে এগিয়ে থাকে তারা বীরের মর্যাদা পায়। চোর ডাকাত লুটেরা বলে কোনো অমর্যাদা হয় না। আর যদি নিহাত এইসব মহান কর্ম করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে সংঘর্ষে মরে যায়, তো তাদের বলা হয় শহীদ। আর তারা ওপরে গিয়ে মহানন্দে থাকে, কারণ সেখানে পাবে 130 ফিট উঁচু 72টি হুরের সঙ্গ। এটা আমার কথা না, এটা এদের বইয়ে লেখা আছে। আরব দেশ থেকে নিয়ে আসা বইয়ে এসব আছে। ডাকাত দল অস্থায়ী হয়, 2-10 বছর আছে, তারপর নানা সমস্যায়, নানা সংঘর্ষে, নিজেদের মধ্যে নেতৃত্বের কোন্দলে ডাকাত মারে, এরা অস্থায়ী হয়। কিন্তু এই দলের ওপর যদি কোনো ফিলোসফি থাকে বা ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে তো আর অসুবিধা নেই, অনুশোচনা নেই, বরং উৎসাহ আছে। একটা উদাহরণ দিচ্ছি। দীর্ঘদিন ধরে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদশালী দেশ, সবচেয়ে শক্তিশালী দেশ, সবাই ওই দেশের প্রতি আকৃষ্ট, ওখানে গিয়ে চাকরি করতে চায়। তাদের বিরাট অতি আধুনিক অস্ত্রের কারখানা, ভাণ্ডার। কিন্তু দেখুন, এদের দ্বারা পৃথিবীর বহু দেশই আক্রান্ত হয়, প্রায় ধ্বংস হয়েছে, দীর্ঘদিন নির্যাতিত হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এরা কখনো কোনো লড়াইয়ে জেতেনি, শুধু ব্যবসার কারণে লড়ে গিয়েছে। এদের সৈন্য না, এদের যারা সৈন্য তারা রোবট না, এরা মানুষ। শুধু আঙ্গুল দিয়ে বন্দুকের ট্রিগার টেপা না, এদেরও মস্তিষ্ক আছে। এরা ভাবে যে কেন অকারণে লড়ছি, অন্য দেশে গিয়ে অযথা, অন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেন অযথা হস্তক্ষেপ করব। কাজেই মন দিয়ে লড়ে না, আর দুমদাম ওপর থেকে বোমা ফেলা, দূর থেকেই লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর উল্টো দিকে এই জেহাদিদের, এদের দেখুন, পৃথিবীর যে কোনো জায়গায় দুষ্কর্ম করুক, যেমন পেহেলগাম কাণ্ড, পাকিস্তানের মানুষ বা আমাদের দেশের পাকিস্তানি মানসিকতার যে বিষাক্ত জীবেরা আছে, তারা হয়তো নীরবে, কিন্তু নীরবেও মনে মনে তারিফ করবে, সমর্থন করবে। এই ব্যাপারে আমার কিছু বলার ছিল। এক সময় মানে 700 বছর আগে তো সমগ্র জম্মু কাশ্মীরে তো শতকরা 100% সনাতনী হিন্দুদের বাস ছিল। এখন সেখানে হিন্দু সনাতনীদের চিহ্ন দেখে পেহেলগাঁওয়ে হত্যা করা হয়েছে। আমি যে জম্মু কাশ্মীরের কথা বলছি, সেটা পিওকে বা পাক অধিকৃত কাশ্মীরকে সঙ্গে নিয়ে বলছি। যে সেখানে চিন্তা করুন, আজ সনাতনীদের কি নিশ্চিহ্ন করা হয়েছে। এমনকি পর্যটক যারা বাইরের থেকে 2-4 দিনের জন্য গিয়েছে,
তারপর তাদের আবার নিজেদের রাজ্য, নিজেদের শহর বা নিজেদের গ্রামে বাড়িতেই ফিরে যেত। তাতেও ওই নরপিশাচ দানবদের সহ্য হলো না। ওই পর্যটকদের পয়সায় কাশ্মীরের জনতার সংসার চলে। স্বাভাবিক বুদ্ধির মানুষ হলে হয়তো এসব ভাবতো, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের মানে সমগ্র বিশ্বের মানুষের দুর্ভাগ্য। এবং যারা ঘাতক তাদের দেশও এই বিপদ থেকে বাঁচবে না। কিন্তু 1400 বছর আগে কিন্তু এই 1400 বছর আগে সেই সময় এই ফিলোসফি বা দর্শন তৈরি হয়েছিল, বা তার উদ্দেশ্য কী ছিল? এই বেড়াতে যাওয়ার ন্যূনতম সন্দেহ না রেখে শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যাওয়া পরিবারের সঙ্গে এই ঘাতকরা এই এর এরা পেছনের কালো শক্তি, তার পেছনে কুমানসিকতার ভিত্তিতে তৈরি হওয়া দেশ, সেই দেশের ভিত্তি যেই দর্শন মানসিকতা চিন্তার ভিত্তিতে আরব দেশ থেকে ওই কুচিন্তা নিয়ে রওনা হয়েছিল, তার এফেক্ট দেখলাম এই পেহেলগামে। এরা এত বড় বীর, অতি আধুনিক অস্ত্র নিয়ে, বেশ বোধহয় 7-8 জন, একেবারে ওই এলাকার সম্বন্ধে অনভিজ্ঞ, একদম স্থানীয় ভাষার প্রকৃতি, রাস্তাঘাট, জঙ্গল, চড়াই উতরাই, আবহাওয়া কিছু জানা নেই আগাম বিপদ সম্বন্ধে কোনো সামান্যতম আভাস নেই। ছুটির আনন্দ নিয়ে মগ্ন ব্যস্ত পরিবার সমেত এই বীরেরা অতি আধুনিক অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি করে ওইসব আনন্দ উচ্ছল একদম মনে প্রাণে অপ্রস্তুত মানুষগুলিকে গুলি করে মেরেছে। এইসব বীরেদের উপযুক্ত মর্যাদা দিয়েছে এদের চালক দেশ, সেনাবাহিনীর উঁচু পদমর্যাদার অফিসাররা। এদের পরে ফুল দিয়ে, মালা দিয়ে, স্যালুট দিয়ে, আর যেসব তাদের ধার্মিক কর্ম আছে শব্দের সঙ্গে তা করে সমস্ত পৃথিবীকে দেখিয়ে দিয়েছে ওই পেহেলগাঁও প্রক্রিয়া, ওই দেশের সংবিধান, ও দেশের নীতি, ওদের চিন্তা ধর্ম ঠিকই আছে। ওরা যা শিক্ষা দীক্ষা পেয়েছে সেই হিসাবে করেছে। আমরা সনাতনীরা চেষ্টা করতে পারি পৃথিবীর মানুষকে বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত এর শিক্ষা দিতে, বুদ্ধের শিক্ষা দিতে, কিন্তু পৃথিবীটা বড়, মাঝখানে সাগর মহাসাগর, যোগাযোগের ব্যবস্থা খুব সহজ না, কাজেই এর প্রচারও সহজ না। আর আমরা সনাতনীরা কখনো ভাবিনি যে এর প্রচারের প্রয়োজনীয়তা আছে। সনাতনী ধর্ম প্রকৃতি থেকে শিক্ষা, বিভিন্ন সময় বিভিন্ন মুনি ঋষিরা উপলব্ধির থেকে, তাদের বাণী থেকে শিক্ষা, কারুর উপরে চড়াও হওয়ার শিক্ষা না, নিরপরাধকে হত্যা করার শিক্ষা না, কিন্তু হ্যাঁ, অপরাধীকে চরমতম দণ্ড দেওয়ার শিক্ষা। যেমন দেখেছি পিতামহ ভীষ্ম, তিনি কৌরবদের সঙ্গে, পাণ্ডবদেরও পিতামহ ছিলেন। শিশু অবস্থায় পাণ্ডবরা ওনার কোলে হয়তো খেলা করেছে। উনি ওই মন্ত্রিসভায় একজন সভাসদ, যাদের নীতি ছিল পাণ্ডবদের বর্ণাবতে আগুন দিয়ে পুড়িয়ে মারা, কুলবধূকে সবার মাঝে নিবরস্ত করার কুচেষ্টা, এবং তার সামনে তবুও তার সামনে এই ঘটনা ঘটেছে। তবুও বিরাট রাজাকে আক্রমণের সময় উনি অজ্ঞান অবস্থায় ওনার রথের ধ্বজ এর অপমান হতে দেননি নাতি অর্জুন। হ্যাঁ, সরসজ্জায় অবর্ণনীয় যাতনা সহ্য করতে হয়েছে তার পাপের জন্য। দুর্যোধন তার পাপের সাজা পেয়েছে উরুভঙ্গ অবস্থায় পড়ে থেকে। শিশুপাল তার পাপের সাজা পেয়েছে ভরা সভায় শিরচ্ছেদের দ্বারা। প্রহ্লাদের পিতা ভাবত সে বিরাট বীর, অনেক আশীর্বাদ প্রাপ্ত, কেউ কিছু করতে পারবে না। প্রকৃতি তার একরূপ বা বিষ্ণুর অবতার, নরসিংহ অবতার, তাকে কি ভয়ানকভাবে হত্যা করেছে, এগুলিই শিখবার। আজকের দিনের
সনাতনী ঋষিতুল্য আমাদের প্রধানমন্ত্রী তার অপারেশন সিন্দুরের মাধ্যমে সনাতনীদের শত্রুদের, আমাদের দেশের আশেপাশে থাকা বিষাক্ত জীবেদের, দেশের মধ্যে থাকা ঘৃণিত জীবেদের, যারা যেই নৌকায় বসে আছে তাকেই ছেনি হাতুড়ি দিয়ে ছ্যাদা করছে। বলা হয়ে থাকে শিক্ষা দাও স্কুলে কলেজে, আরও বেশি সংখ্যায় ছাত্রছাত্রীরা আসুক। আমি বলবো কোনো শিক্ষা নেই, পড়াশোনা নেই, সেটা বরং ভালো। সেই অশিক্ষিত কে বোঝানো, সঠিক পথ দেখানো কঠিন, কিন্তু অসম্ভব না। কিন্তু শিক্ষিত কুশিক্ষা পেয়েছে, বিপদগামী হয়েছে, তাকে বোঝানো ব্রহ্মারও সাধ্য নেই। এ কথাটা আমার না, তবে আমার জীবনের সামান্যতম অভিজ্ঞতা তাই বলে। আমার ওই উপরিউক্ত কথাটা আমি আমাদের সংস্কৃতের প্রাচীনকালের পণ্ডিত ভর্তৃহরির উক্তি থেকে বলছি। যাই হোক, আমাদের পড়োশী দেশ পশ্চিম দিকের, এটা যখন বলি তখন কষ্ট হয়। বলছি পড়োশী দেশ, অথচ ছিল আমাদেরই একটাই দেশ। ডাকাতগুলি ঢুকেছে, জায়গা দখল করেছে, তারপর তারা অরিজিনাল, আদিম, প্রাথমিক, আসল, মৌলিক, আদি এবং আর কিভাবে বোঝাবো, ভাষা ফুরিয়ে যাচ্ছে, তাদের দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে, দখল করেছে ঘৃণিত ডাকাতেরাও। উচিত ছিল তাদেরকে তৎক্ষণাৎ বাইরে ফেলে দেওয়া, যেমন বাংলাদেশি বা রোহিঙ্গাদের ভাগানো হচ্ছে, ভাসিয়ে দেওয়া হচ্ছে। মনে আছে আমাদের রাজ্যের এক রাজনৈতিক নেতা, বেশ বড় নেতা, শান্তপ্রিয় ধর্মী, এখন অবশ্য নেই, তার স্ত্রীকে সঙ্গে রাখতে পারেনি, তার ভাই বগলদাবা করেছে। জানি না তার ভাই বা ভাইয়ের দ্বারা ভাগানো স্ত্রী এখনও আছে কি না। যাই হোক, তার প্রিয় বচন ছিল তার বিরুদ্ধেদের বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে। তার বাড়ি ছিল ঠিক উত্তরবঙ্গেও না, আবার দক্ষিণবঙ্গেও না, মাঝামাঝি। যাই হোক, বংশধরেরা এখন সেই বঙ্গোপসাগরে ভাসছে। যাই হোক, এই কুকুরের গায়ে এঁটুলের মতো লেগে থাকা পৃথিবীর বোঝা। বন্ধুরা, দেখেছেন দুনিয়ার এক বিশেষ ধর্মের আর মতের মানসিকতার মানুষেরা আরবের সেই দেশ থেকে যারা ধর্মচারণ করতে করতে তারপরে আবার জানি না জাত ভাই, তাদের জানি না জাত ভাই বোধহয় বলতে পারি না, কারণ আমাদের পশ্চিম দিকের আমাদেরই অংশ থেকে যাওয়া লোকগুলোকে ভাগিয়েছে, এই বলে যে এই সব ভিখারি ওই পবিত্র দেশে অনাকাঙ্ক্ষিত জাহাজে করে ফেরত দিয়েছে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী দেশ সবই এখন অনধিকৃতভাবে প্রবেশ করা বিদেশিদের, তার মধ্যে আবার আমাদের দেশের লোকও আছে। এটা আমাদের দেশের পক্ষেও লজ্জার। তাদেরকে হাত পা বেঁধে ভাগাচ্ছে, ঠিকই করছে। তোমার দেশ অনধিকৃতভাবে অবাঞ্ছিতরা প্রবেশ করেছে, থাকছে, ভিড় বাড়াচ্ছে। তুমি বরং এই অবাঞ্ছিতদের দেশ থেকে ভাগিয়ে দেশটাকে পরিষ্কার করো, সুন্দর করো। এই দেশ থেকে এই দেশের প্রগতিতে হাত লাগাও। কেন বিদেশে গিয়ে সে দেশের উন্নতিতে সময় নষ্ট করবে, শ্রম নষ্ট করবে? নিজের দেশের নিজের কাজে কে লাগাও। ওই বড়লোক দেশে গিয়ে তাদের সমৃদ্ধিতে নিজের সময় শ্রম নষ্ট না করে নিজের দেশেই থাকো। খুব মেহনত করো, মস্তিষ্ক আর শারীরিক মেহনত করো নিজের দেশে। কেন বড়লোক দেশে ঢোকার চেষ্টা করবে? নিজের দেশকে আর নিজের পরিবারকে বেইজ্জত করবে, অপমান করবে। আর দেখো, বাইরের দেশেও বিধর্মী জনসংখ্যা বাড়ানোর বিধ্বংসী আণবিক বোমার বিকল্প, ঢুকে লুকিয়ে থাকা, অনুপ্রবেশ করা জনপ্লাবন বোমা যাতে এদেশে না ফাটাতে পারে। নিজের দেশটাকে দেখো, আমাদের এই দেশ কল্পনা করা একটা নৌকোর মতো, তার মধ্যে আমরা এক বিশাল জলসমুদ্রে ভাসছি। আর কেউ যদি সেই নৌকায় ছেনি হাতুড়ি দিয়ে ছিদ্র করে ডুবোতে চায়, তো তাদের কী করা উচিত?
মনে রাখা উচিত আমাদের দেশ ছাড়া আমরা কিচ্ছু না, আমাদের আলাদা কোনো অস্তিত্ব নেই, আমরা যা কিছু আমাদের দেশের জন্যেই। এবার আসি অপারেশন সিন্দুরের ব্যাপারে। আমাদের প্রধানমন্ত্রী এই পাহেলগামের ওই মহিলাদের সামনে তার স্বামীদের এক এক করে হিন্দু পরিচয় সম্বন্ধে নিশ্চিন্ত হয়ে গুলি করে হত্যা করে ও তার প্রতিক্রিয়ায় যে অপারেশন সিন্দুর আমাদের দেশের প্রতিরক্ষা বিভাগ করেছে, ওই 3-4 দিনে একটা দেশের প্রতিরক্ষা বিভাগকে একেবারে প্রায় ধ্বংস করে দিয়েছে আকাশপথে। কি করে? শুধু সততা, দেশপ্রেম, শান্ত মনে চিন্তা করে গত 11 বছর ধরে যা প্রতিরক্ষা ব্যবস্থা করা হয়েছে তার পেছনে গভীর চিন্তা আছে বন্ধুরা। শান্তির সময় যুদ্ধের প্রস্তুতি হয়। এখন আর নেহরুর আমাদের আর্মির কেনাকাটার সময় জিপ কিনতে গিয়ে 2 নম্বরই হয়েছিল তা হয় না। নেহরুর নাতি যখন প্রধানমন্ত্রী তখন তার বিদেশি শ্বশুরবাড়ির মাধ্যমে বোফোর্সের কাটমানি হয়েছিল, এখন আর তা হয় না। এখন আমাদের পশ্চিমের পড়োশি দেশের প্রধানমন্ত্রী মিলিটারি জেনারেল বা রিটায়ারমেন্ট পরে রিটায়ারমেন্টের পরে প্রচুর টাকা পয়সা নিয়ে আমেরিকা, ইংল্যান্ড, দুবাইয়ে সেটেল করে। আর আমাদের ভারতের রিটায়ার্ড জেনারেলরা আইআইটি ঘুরে বেড়ান, আমাদের দেশের সেরা ইঞ্জিনিয়ার, টেকনোক্র্যাট, সায়েন্টিস্টদের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে আকর্ষিত করছেন। তবে ভবিষ্যতেও হতে পারে সংখ্যায় জিহাদি ইংল্যান্ড, ইউএসএতে পৌঁছাচ্ছে, যে দুটো দেশ তার আগে থেকেই তৈরি থাকা আণবিক অস্ত্রে সম্পন্ন দেশ না জিহাদিদের হাতে না চলে যায়। কারণ সনাতনী পরিবারের মানুষের চিন্তা আর জিহাদিদের চিন্তা একদম ভিন্ন। একজন চোর অপরাধী জিহাদি মানসিকতার কে বোঝার জন্য ওদের মানসিকতাকে স্টাডি করা দরকার। একজন পুলিশ অফিসার এক চোরের মানসিকতাকে বুঝতে অভিজ্ঞতা, চিন্তা, চোরের মানসিকতা এটা জানা দরকার। তেমনি এই জিহাদিদের মনে ভবিষ্যতের কী পরিকল্পনা সেটা ভাবা দরকার। শুধু আমাদের পশ্চিমের পড়োশি দেশ না, হয়তো ভবিষ্যতে এই সব বড় নেতা, মিলিটারি অফিসাররা ওই দেশকে পুরো শুষে নিয়ে ছেড়ে দেবে, কিন্তু এদের ভবিষ্যৎ ঠিকানা হবে আমেরিকা বা ইংল্যান্ড, দুটোই আণবিক শক্তিসম্পন্ন দেশ। এরা সোজা ওই দেশের নাগরিক হয়ে যাবে। এদের আরেকটা বোমা বা অস্ত্র আছে, তা হচ্ছে জনসংখ্যা বোমা। তাতে কোনো বিজ্ঞান, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিংয়ের জানার দরকার নেই, সেটা তো ওই দেশে তৈরিই আছে। এরা ওই দেশের নাগরিক সহজেই হয়ে যাবে। তখন একজন সাদা চামড়া আর একজন জিহাদি কোনো তফাৎ নেই, দুজনেই ওই দেশের নাগরিক। যার সংখ্যায় বেশি সেই ক্ষমতাশালী। এখন লন্ডনের মেয়র এবং স্কটল্যান্ডের হেড দুজনেই জিহাদি অরিজিন। বন্ধুরা, এসব ভাবুন। এইভাবেই ফ্রান্স কিংবা ইউএসএ ওই দিকেই যাবে, ওই দিকেই যাচ্ছে, কোনো কথা নেই, বার্তা নেই। ইউএসএর প্রেসিডেন্টের বাসস্থানের কয়েক কিলোমিটারের মধ্যেই 2 ইহুদিকে গুলি করে হত্যা করে জিহাদিরা, শুধু এই কারণে যে তারা ইহুদি। ওই একই জিনিস হতে পারে ওইখানের সেকুলারদের ওপরে। হ্যাঁ, যারা সেকুলারপন্থী অর্থাৎ নাম সনাতনী কিন্তু মনে মনে সেকুলার, এই জিহাদিরা এই তফাৎ করবে না বা বুঝতে পারবে না সেকুলার বস্তুটা কী। চেহারায় তো সনাতনী, নামেও সনাতনী, কিন্তু মনে মনে হামাসপন্থী। এই খেলাটা জিহাদিরা বুঝবে না। তাদের লক্ষ্যের মধ্যে এই সেকুলার নামধারী এই জীবেরা চলে যাবে, মনে মনে তাদের সমর্থক হয়েও এদের গুলির লক্ষ্য হয়ে যাবে ওই ওয়াশিংটন ডিসির ওই 2 ইহুদিদের মতো। আর ওই দেশের প্রেসিডেন্টের বক্তব্য, এখন ইহুদিরা বড় আক্রান্ত হয়ে যাচ্ছে, ওরা আমেরিকার ইহুদি, যেন সাধারণ আমেরিকান না, যেন ওই দেশের আইন ব্যবস্থা, ওই দেশের প্রেসিডেন্টের এদের রক্ষার দায়িত্ব নেই। যেমন এই রাজ্যে মুর্শিদাবাদের 2 সনাতনী হত্যা হয়েছে জিহাদিদের দ্বারা, যেন সনাতনীদের হত্যাই হবে। আর কবে আর করবে জিহাদিরা? ধন্যবাদ বন্ধুরা।